নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ট্যুর কেটেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। কলকাতা থেকে আমরা নিজেদের গাড়িতে সকাল 8টার সময় রওনা দিলাম। 2 ঘন্টা ড্রাইভের পর কোলাঘাটে অত্যন্ত নামকরা একটি রেস্টুরেন্ট শেরি বেঙ্গলে আমরা থেমেছি সকালে ব্রেকফাস্টের জন্য। কলকাতা থেকে দীঘা যাওয়ার পথে কোলাঘাটের পরে আপনি নন্দকুমার সার্কেল পর্যন্ত এরকম ছোট বড় অনেকগুলোই রেস্টুরেন্ট পেয়ে যাবেন, তবে তার মধ্যে এই শেরি বেঙ্গলি সবথেকে বড় এবং নামকরা। এখানকার ফুড কোয়ালিটিও অত্যন্ত ভালো। আপনারা দীঘা যাওয়ার সময় চাইলে এখান থেকে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারেন। আমরা এখানে আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করলাম, তারপরে এখানে একটুখানি দোল্লায় দুলে নিলাম এবং তারপর যাত্রা শুরু করলাম দীঘার উদ্দেশ্যে। আমরা এখন চলে এসেছি মন্দারমণিতে। শেরি বেঙ্গল রেস্টুরেন্ট থেকে প্রায় 2 ঘন্টা 15 মিনিট ড্রাইভের পর আমরা পৌঁছে গেলাম মন্দারমণি। আমরা আজ সরাসরি দীঘা যাব না, আমরা প্রথমে মন্দারমণি ঘুরব এবং তারপর দীঘা টু মন্দারমণি যে নতুন মেরিন ড্রাইভ হয়েছে সেই মেরিন ড্রাইভ ধরে পরপর বিভিন্ন স্পট যেমন শঙ্করপুর, তাজপুর এবং দীঘা মোহনা হয়ে আমরা ওল্ড দীঘা পৌঁছাবো। আপনারা যারা নিজেদের গাড়িতে দীঘা ঘুরতে চান তারা সরাসরি দীঘা না গিয়েও এই মন্দারমণি হয়েও ওল্ড দীঘা বা নিউ দীঘা পৌঁছাতে পারেন। সমগ্র ট্যুর প্ল্যানটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মন্দারমণিতে আমরা পৌঁছালাম 2টোর দিকে এবং পার্কিংয়ের কাছেই অবস্থিত একটি হোটেলে আমরা লাঞ্চ করে নিলাম। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম বিচের দিকে। এখন সমুদ্রের ভাটা, সেজন্য সি বিচটি অত্যন্ত প্রশস্ত বলে মনে হচ্ছে। আপনারা চাইলে মন্দারমণিতে স্নানও করতে পারেন। এখানে পর্যটকদের স্নানের জন্য অনুমতি রয়েছে। এছাড়াও আপনারা বিচে হর্স রাইড করতে পারেন এবং বিভিন্ন ওয়াটার স্পোর্ট সেগুলো উপভোগ করতে পারেন। আমাদের সাথে আপনারা পুরো ভিডিওটি দেখুন এবং দীঘা, মন্দারমণি, শঙ্করপুর, তাজপুর এই সমস্ত জায়গায় যতগুলি বিচ রয়েছে তার মধ্যে কোথায় স্নানের অনুমতি রয়েছে, কোথায় নেই, কোন বিচে কি কি অ্যামিনিটিস, কি কি সুবিধা অসুবিধা রয়েছে সমস্ত তথ্য আপনাদের শেয়ার করব। আপনারা যদি হর্স রাইড করতে চান তবে আমি রেকমেন্ড করব মন্দারমণিতে হর্স রাইড করতে। এখানে হর্স রাইডে পার হেড 100 টাকা করে এবং অনেকটা নিরিবিলি অন্যান্য সি বিচের তুলনায়। আপনারা যদি নিউ দীঘা বা উদয়পুর, তালসারি এই সমস্ত জায়গায় হর্স রাইড করতে চান সেক্ষেত্রে বিচটাও নিরিবিলি পাবেন না এবং দামটাও 200-250 পার হেড নেবে। যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের কাছে দীঘার থেকে মন্দারমণি বেশি আকর্ষণীয়। আপনারা চাইলে মন্দারমণিতেও স্টে করতে পারেন। মন্দারমণিতে থাকার জন্য সমস্ত ডিটেলস আপনারা ডেসক্রিপশানে পেয়ে যাবেন। আপনারা নিজেদের গাড়িতে কলকাতা থেকে কিভাবে ড্রাইভ করে মন্দারমণি আসবেন এবং মন্দারমণি থেকে নতুন মেরিন ড্রাইভ দিয়ে কিভাবে বিভিন্ন স্পটগুলি দেখতে দেখতে ওল্ড দীঘা পৌঁছাবেন তার জন্য একটা সেপারেট ভিডিও আপলোড করা হয়েছে। আপনারা অবশ্যই সেই ভিডিওটিও দেখে নেবেন।
মন্দারমণিতে কিছুটা টাইম স্পেন্ড করার পর দীঘার মেরিন ড্রাইভ বরাবর আমরা চলে এলাম পরবর্তী স্পট তাজপুরে। এই যে রাস্তাটি দেখছেন, এটি হলো নতুন মেরিন ড্রাইভ। মন্দারমণি থেকে তাজপুর অবধি রাস্তাটি কিছুটা গ্রামের মধ্য দিয়ে এসেছে, কিন্তু তাজপুর থেকে শঙ্করপুর অবধি পুরো রাস্তাটি একদম সমুদ্রের ধার দিয়ে গেছে। এই তাজপুর থেকে শঙ্করপুরের যে মেরিন ড্রাইভের এক্সপিরিয়েন্স, যদি আপনারা এটা দিয়ে গাড়ি চালিয়ে যান, তা কথা দিচ্ছি আপনাদের এটি চিরজীবন মনে থাকবে। চলুন তবে আমাদের সাথে আপনারাও তাজপুরের সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। তাজপুরে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে এসেছি শঙ্করপুর। এই হলো শঙ্করপুরের পার্কিং। আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, তাহলে এখানে পার্কিংয়ের অভাব হবে না। তবে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে এখানে পার্কিংয়ের জন্য কখনো ফি নিতেও পারে, আবার লাক ভালো থাকলে হয়তো কেউ পার্কিংয়ের ফি নেবে না। তবে আপনাদের বলবো, আপনারা আমরা যেখান দিয়ে এন্ট্রি নিচ্ছি এইখানটায় গাড়িগুলো যদি পার্কিং করেন, তবে এটি মনে হয় ফ্রি পার্কিং। আর আপনারা যদি আরেকটু এগিয়ে গিয়ে পার্কিং করেন, সেটা পেড পার্কিং। তো সেক্ষেত্রে আপনারা একটু বুঝে শুনে গাড়ি পার্কিং করবেন। আর তাজপুরের ক্ষেত্রে উল্লেখ করে দেওয়া ভালো যে তাজপুরের যে পার্কিং, সেটা একদম সমুদ্রের ধারেই রয়েছে এবং পার্কিংটি ফ্রি পার্কিং। এটি হলো শঙ্করপুরের সি বিচ। দীঘা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যতগুলো সি বিচ রয়েছে, তার মধ্যে আমাদের তো এই শঙ্করপুর সি বিচটাই সবথেকে বেশি পছন্দ হয়েছে। এখানে সমুদ্রের ঢেউও তুলনামূলকভাবে বেশি এবং সমুদ্রের সেই অপরূপ দৃশ্য উপভোগ করবার জন্য এখানে কংক্রিটের বিচ এবং সেখানে বসার জায়গা করে দেওয়া রয়েছে। সুতরাং বয়স্ক, বাচ্চারা এবং সবাই মিলে সেখানে বসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনারা সহজেই উপভোগ করতে পারবেন। তবে তাজপুরে আপনারা সি বিচে নামার সময় একটু খেয়াল করবেন, কারণ তাজপুরের সি বিচটি কংক্রিটের নয়, সেখানে বড় বড় বোল্ডার ফেলে সেগুলোকে নেট দিয়ে আটকে রাখা হয়েছে এবং বিচে নামতে গেলে সেগুলোর ওপর দিয়েই নামতে হবে। বাচ্চা এবং বয়স্কদের ক্ষেত্রে একটু সেটা ডিফিকাল্ট হয়ে যায়। শঙ্করপুর পৌঁছাতে পৌঁছাতে বিকেল প্রায় 4টে বেজে গেল। শীতকালে বেলা ছোট হওয়ায় সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, তাই আমরা এই শঙ্করপুরেই দেখে নিলাম সানসেটের এক মনোমুগ্ধকর দৃশ্য। শঙ্করপুরের বিচের ওপরটা সৌন্দর্যায়ন করা হয়েছে অত্যন্ত সুনিপুণভাবে। আজকের মতো ঘোরা এখানেই শেষ। এখন আমরা চলে যাব ওল্ড দীঘা। আবার দেখা হবে কালকে। আজ 25শে ডিসেম্বর। সবাইকে মেরি ক্রিসমাস। এখন আমরা রয়েছি নিউ দীঘা সি বিচে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে লোকে লোকারণ্য।
এমনিতেই দীঘা কখনোই সেরকম ফাঁকা যায় না, তার ওপর তো এখন ক্রিসমাসের সময়। আমরা বিচের উপরে একটু ঘোরাঘুরির পর বোল্ডারের ওপর দিয়ে অত্যন্ত সন্তর্পণে নেমে এলাম একদম সি বিচে। আজ আমরা স্পিডবোটে করে দীঘার সমুদ্রে ভেসে বেড়াবার আনন্দ উপভোগ করতে চাই। তাই আমরা প্রথমেই চলে গেলাম কাউন্টারে, সেখান থেকে সেফটি জ্যাকেট পরে নিলাম। আপনারা যদি দীঘার সমুদ্রে বোট রাইড উপভোগ করতে চান, সেক্ষেত্রে ৩ রকম অপশান রয়েছে। এক হচ্ছে ওয়াটার স্কুটি, যেটা পার হেড ৫০০ টাকা করে নেবে, ম্যাক্সিমাম ২ জন চড়তে পারেন, ওই যে দেখছেন ওইটা। আর স্পিড বোট, তাতে ৬ জন চড়তে পারবেন, তার জন্য আপনাদের পে করতে হবে পার হেড ১৫০ টাকা করে, যেটায় আমরা চড়েছিলাম। আরেকটি রয়েছে শিকারা টাইপের বোট, সেটা সাধারণত কেউ চড়ছে না দেখলাম, সেটা পার হেড ৩০০ টাকা করে। তবে যে রাইডটি চুজ করেন না কেন, সেফটি জ্যাকেট পরতে ভুলবেন না। তবে চলুন আমাদের সাথে আপনারাও উপভোগ করুন নিউ দীঘার সমুদ্রের বুকে স্পিড বোটে ভ্রমণ। স্পিডবোটটা কীরকম লাফাচ্ছে আপনারা তো নিজের চোখেই দেখছেন। শুধুমাত্র আপনাদের জন্য অত্যন্ত রিস্ক নিয়ে এক হাতে ভিডিওটা বানিয়েছি। তবে আপনারা ভিডিও বানালে অবশ্যই একটু সাবধানে ভিডিও করবেন। এটি হলো নিউ দীঘা সি বিচের উপরের অংশটি। নিউ দীঘা সি বিচের উপরে অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো প্রশস্ত জায়গা রয়েছে। এখানে আপনারা গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতে পারেন এবং এখান থেকেও সমুদ্রের অপরূপ সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন। বাচ্চারা এই বিশাল জায়গায় খেলাধুলো করতে পারবে। সকালবেলা ৮টার দিকে হোটেল থেকে বেরিয়ে আমরা নিউ দীঘা বিচে এসে ব্রেকফাস্ট করি এবং তারপর নিউ দীঘা সি বিচে একটু ঘোরাঘুরি করি এবং সেখান থেকে চলে আসি ঢেউসাগর পার্ক। ঢেউসাগর পার্কটি নিউ দীঘা সি বিচ থেকে ৫ থেকে ৬ মিনিট ডিস্টেন্সে অবস্থিত। আপনারা সহজেই যে কোনো অটোতে বা টোটোতে বা পায়ে হেঁটেও এখানে আসতে পারবেন। এখানে ঢোকার মুখেই রয়েছে বোটিংয়ের ব্যবস্থা এবং ডান হাতে অনেকগুলো খাবারের স্টল রয়েছে। ঢেউসাগর পার্কের এন্ট্রি থেকে আপনাদের মেন পার্ক অবধি আসতে অনেকটা হেঁটে আসতে হবে। বয়স্ক বা বাচ্চারা হাঁটতে না পারলে টয় ট্রেনেরও ব্যবস্থা রয়েছে।
পার হেড 10 টাকার বিনিময়ে আপনারা টয় ট্রেনে চেপে গেট থেকে পার্কের ভিতর অবধি প্রবেশ করতে পারেন। পার্কের ভিতরে প্রবেশ করেই বাঁদিকে টার্ন নিলেই দেখতে পাবেন বুল রাইডের ব্যবস্থা রয়েছে। যারা বুল রাইড করতে চান তারা এখানে বুল রাইড করতে পারেন। বুল রাইড করে অথবা বুল রাইড দেখে আপনারা কিছুটা এগিয়ে গিয়ে ডান হাতে সিঁড়ি ধাপে ধাপে উঁচুতে উঠে গেছে। এই ধাপ বরাবর উপরে উঠলেই আপনারা ঢেউসাগর পার্কটি দেখতে পাবেন। এই ঢেউসাগর পার্কের উপরে প্রশস্ত জায়গা এবং ঝাউ গাছ, সেখানে মাঝে মাঝে বাঘ, সিংহ ইত্যাদির মূর্তি রয়েছে বাচ্চাদের খুশি করার জন্য। আর একটু এগিয়ে গেলেই সমুদ্রের দেখা মেলে। এই সমুদ্রের পাড়েই বিশাল ময়ূরপঙ্খী জাহাজ তৈরি হয়েছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হলো নিউ দীঘা সি বিচ। আপনারা সি বিচ বরাবর হেঁটে আসলেও ঢেউসাগর পার্কে পৌঁছে যাবেন। ঢেউসাগর পার্ক দেখার পর আমরা লাঞ্চ করে নিই। লাঞ্চের পর চলে আসি নিউ দীঘার কাছে অবস্থিত মেরিন অ্যাকোয়ারিয়ামে। এই মেরিন অ্যাকোয়ারিয়ামে নানান রকম বিলুপ্তপ্রায় এবং এক্সক্লুসিভ সামুদ্রিক মাছ এবং জীবজন্তুর সংগ্রহশালা রয়েছে। তবে এই মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। মিউজিয়ামের ঢোকার মুখেই ডান দিকে রয়েছে দীঘার সমুদ্র তটে পাওয়া বিশাল তিমির কঙ্কাল। এই কঙ্কালটি দেখে আপনারা অভিভূত হয়ে যাবেন। মেরিন অ্যাকোয়ারিয়াম দেখার পর আমরা চলে এসেছি উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচটি উড়িষ্যার মধ্যে অবস্থিত। জাস্ট দীঘার বর্ডার পেরিয়ে উড়িষ্যা পড়ছে এবং সেখানে উদয়পুর বিচ অবস্থিত। ওই যে দেখতে পাচ্ছেন, এই সমুদ্র তট বরাবর যদি এগিয়ে যান তাহলে কিছুটা হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন নিউ দীঘা সি বিচ। নিউ দীঘা সি বিচ থেকে আপনারা হেঁটেও উদয়পুর আসতে পারেন। উদয়পুর সি বিচে বাচ্চাদের জন্য রাইড অন কারের ব্যবস্থা রয়েছে। আপনাদের সাথে বাচ্চা থাকলে তারা এই সি বিচে রাইড অন কার করতে পারে। এছাড়া এখানে ঘোড়ারও ব্যবস্থা রয়েছে। কেউ হর্স রাইড করতে চাইলে এখানেও হর্স রাইড করতে পারে। তবে উদয়পুর সি বিচে আপনারা লক্ষ্য করে দেখবেন যে প্রচুর বাইক সি বিচে ঘুরে বেড়াচ্ছে। এই বাইকগুলো আপনাদের ওজন করে নিয়ে যাবে তালসারিতে এবং পথে নাকি প্রচুর লাল কাঁকড়া দেখতে পাবেন। পার হেড 200 টাকা করে আপনাদের এই স্কুটি করে যেতে হবে লাল কাঁকড়া বিচে। আপনারা চাইলে এই লাল কাঁকড়া বিচেও যেতে পারেন, আমরা যাই। উদয়পুর সি বিচ দেখার পর আমরা চলে আসলাম তালসারি। আপনাদের জানিয়ে রাখা ভালো যে উদয়পুর সি বিচে কার পার্কিংয়ের জন্য কোনো পয়সা লাগেনি, কিন্তু তালসারি সি বিচে পার্কিংয়ের জন্য 60 টাকা লেগেছে। এটি হলো তালসারি সি বিচ। এখন ভাটা থাকায় সি বিচটি অনেকটা প্রশস্ত। জোয়ারের সময় জল প্রায় বিচের উপর অবধি চলে আসে। তালসারিতে সুবর্ণরেখা নদী বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। এই যেটি দেখছেন এটি হলো নদী। এই নদী সাগরে এসে মিশেছে, এটাকে মোহনাও বলা হয়। এখানে এই যে নৌকাগুলো দেখছেন, পার হেড 100 টাকার বিনিময়ে এগুলো ময়না দ্বীপ এবং মোহনা দেখাতে নিয়ে যায়। সেখানে নাকি লক্ষ লক্ষ লাল কাঁকড়াও দেখতে পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে বোট রাইড করে মোহনা দেখে আসতে পারেন এবং লাল কাঁকড়া দ্বীপেও যেতে পারেন, যেটা ময়না দ্বীপ নামে পরিচিত। তালসারি বিচ ঘুরতে ঘুরতে সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। আপনারা বোট রাইড না করলেও এই তালসারি সি বিচে সূর্যাস্ত উপভোগ করতে পারেন। আমরা তালসারি সি বিচে
সূর্যাস্ত উপভোগ করেছিলাম। তালসারি সি বিচ দর্শনের মধ্য দিয়েই আমাদের দীঘা ট্যুরের দ্বিতীয় দিন শেষ হতে চলেছে। আজকে আমরা তালসারি থেকে ফিরে যাব হোটেলে এবং সেখানে ফ্রেশ হয়ে আমরা একটু ওল্ড দীঘা মার্কেটে যাব। আপনারা যদি ওল্ড দীঘা যেতে চান তাহলে নিরিবিলিতে ঘুরতে গেলে সকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন। বিকেলের দিকে ওল্ড দীঘায় মেলা বসে, লোকে লোকারণ্য অবস্থা। তবে মাছ ভাজা খেতে গেলে বিকেলের দিকেই যাওয়া শ্রেয়। ওল্ড দীঘা যাওয়ার পথে রাস্তায় দেখলাম কিভাবে রুটি তৈরি করছে। রুটিগুলোকে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে আকাশের দিকে দিচ্ছে। সুতরাং বাইরে থেকে খাবার খেতে গেলে এগুলো একটু খেয়াল রাখবেন। সন্ধেবেলা ওল্ড দীঘা সি বিচে হরেক রকম মাছ ভাজার পসরা নিয়ে ব্যবসায়ীরা হাজির হয়েছে। আমরাও গেলাম মাছ ভাজা খাওয়ার উদ্দেশ্যে। আমরা ভেজিটেরিয়ান, কিন্তু আমাদের সাথে একজন ছিল যে মাছ খায়, তো তার জন্যই মূলত যাওয়া হলো। এখানে আপনারা দেখছেন যে অক্টোপাসও বিক্রি হচ্ছে। আপনারা চাইলে অক্টোপাসও ভেজে দেবে, খেতে পারেন। আজকে আমাদের দীঘা ভ্রমণের তৃতীয় দিন। সকাল সকাল আজ আমরা চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে। সকালবেলাটা ওল্ড দীঘা সি বিচে আসলে মনটা ভালো হয়ে যাবে। এই সময় ওল্ড দীঘা যেন ঘুমিয়ে থাকে। নিরিবিলিতে আপনারা সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য সহজেই উপভোগ করতে পারবেন। ওল্ড দীঘা সি বিচ দেখে আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আমরা দীঘা মোহনাটা আর যাইনি, আসার দিন সন্ধে হয়ে গেছিল। তাই আপনারা ওল্ড দীঘা ঢোকার মুখে দীঘা মোহনাটা অবশ্যই ঘুরে আসবেন। আমাদের যে মেরিন ড্রাইভের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখলেই মোহনায় যাওয়ার রাস্তাটি ভালো বুঝতে পারবেন। অবশ্যই ভিডিওটি দেখবেন। আপনারা যদি দীঘার এবং তার পার্শ্ববর্তী সমস্ত জায়গা ভালোভাবে ঘুরে দেখতে চান, আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের অনেকটাই হেল্প হবে। আমরা যে সমস্ত জায়গা ঘুরেছি তা বাদেও যে 2-4টি জায়গা রয়েছে সেগুলো আমরা ঘুরে দেখিনি। আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। তার মধ্যে 1 নম্বর হলো অমরাবতী পার্ক, 2 নম্বর কাজল দিঘি পার্ক, 3 নম্বর দীঘা বিজ্ঞান কেন্দ্র। মানে আমাদের যেমন সায়েন্স সিটি রয়েছে কলকাতায়, খানিকটা সেরকম। এগুলো অতটা উল্লেখযোগ্য না হলেও যদি সব কভার করতে চান তাহলে এগুলো ইনক্লুড করবেন। বাদবাকি আমাদের এই ভিডিও দেখলে আশা করি দীঘা ভ্রমণের একটা সম্পূর্ণ আইডিয়া আপনাদের হয়ে যাবে। দীঘা একবার নয়, বহুবার যেতে পারেন। কারণ সাধ্যের মধ্যে মধ্যবিত্তের পকেট ফ্রেন্ডলি ঘোরার জায়গা বলতে দীঘার নাম সবার আগে আসে। তবে আর ভাবছেন কি, 2 দিনের সময় করে বেরিয়ে পড়ুন দীঘার উদ্দেশ্যে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আবারও জানাই মেরি ক্রিসমাস।